ডিজাইন কেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি আছি এম জাহিদুর রহমান। আজকে আমাদের ওয়েব ডিজাইনের প্রথম ক্লাস এবং আমরা আজকে আলোচনা করব বেসিক ওয়েব ডিজাইন কনসেপ্ট এবং অন্যান্য জিনিস। তো আমরা আমাদের ক্লাস ক্লাস সিলেবাসটা একটু দেখে নিই। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন কনসেপ্ট সম্পর্কে জানবো, HTML CSS কনসেপ্ট সম্পর্কে জানবো, HTML ট্যাগ ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো এবং বিভিন্ন ধরনের ট্যাগ সম্পর্কে জানবো। সো শুরুতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন কনসেপ্ট। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন কি জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে ওয়েব কি, ওয়েবসাইট কি এবং ওয়েব পেজ কি। ওয়েবসাইট হলো, আপনি যদি একটা ঘরের সাথে তুলনা করেন, একটা ফ্ল্যাটের সাথে তুলনা করেন, তো একটা ফ্ল্যাট একটা রুমেরও হতে পারে, আবার একাধিক রুমেরও হতে পারে, 5টা-6টা রুম মিলেও হতে পারে। ঠিক সেরকম একটা ওয়েবসাইট, যেমন আমরা অনেক ওয়েবসাইট দেখেছি, facebook.com এটা একটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের নাম designcraze.com। সো একটা ওয়েবসাইট এক পেজেরও হতে পারে, আবার একাধিক পেজেরও হতে পারে, 10-20টা পেজেরও হতে পারে। সো এক অথবা একাধিক পেজ নিয়ে একটা ওয়েবসাইট গঠিত, অর্থাৎ এক অথবা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট গঠিত। সো ঠিক একইভাবে আমরা একটা ওয়েব পেজকে এক একটা রুমের সাথে তুলনা করতে পারি এবং একটা ওয়েবসাইটকে টোটাল একটা ফ্ল্যাটের সাথে তুলনা করতে পারি। এখন দেখুন, আমাদের এই যে সামনে আছে, এটাই হচ্ছে ওয়েব পেজ। আমাদের designcase.com ওয়েবসাইটের এটা একটা পেজ, অর্থাৎ ওয়েব পেজ। সো আপনার রুমটাকে আপনি কি করেন? আপনার রুমটাকে আপনি বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজান। কিছু আসবাবপত্র ডানে রাখেন, কিছু বামে রাখেন। আপনার বেডটা এক পাশে রাখলেন, ওয়াল ক্লকটা এক জায়গায় রাখলেন, আপনার কিছু পেইন্টিংস এক জায়গায় রাখলেন। ঠিক আপনার রুমটা যেভাবে সাজান, ঠিক সেইভাবে আপনার ওয়েব পেজ যেটা আছে সেটাকেও আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন। যেমন দেখুন, এই যে ওয়েবসাইটটা দেখেন, এক পাশে লোগো দেয়া আছে, এখানে একটা ছবি দেয়া আছে, নিচে কিছু লেখা আলাদা আলাদা করে দেয়া আছে এবং এই যে বিভিন্নভাবে সাজিয়ে সাজিয়ে রাখা আছে, এগুলো যদি সাজিয়ে রাখা না হতো, হয়তোবা একটার নিচে আর একটা থাকতো, অথবা একসাথে সব যখন থাকতো তখন জিনিসটা অনেকটা আপনার কাছে বা আমার কাছে, আমাদের কাছে প্রেজেন্টেবল হতো না। অর্থাৎ আপনি দেখুন, যদি এই ওয়েবসাইটের এই যে বিভিন্নভাবে সাজানোটা দেখছেন, এটা না হয়ে যদি সিম্পল এভাবে লেখা হতো, তো এটা হয়তো একই ইনফরমেশন বহন করতো, কিন্তু সেটা আমাদের কাছে প্রেজেন্টেবল হতো না, অথবা আমরা এটা পড়তে পড়তে অথবা দেখতে দেখতে বোর হয়ে যেতাম, যখন শুধুমাত্র এরকম টেক্সটের মাধ্যমে একটা ওয়েব পেজ রিপ্রেজেন্ট করা হতো, তখন আমরা বোর হয়ে যেতাম। সো এই বোরিংটা কাটাতে এবং একটা ওয়েবসাইটকে এবং ওয়েব পেজকে সুন্দর করতে, মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ওয়েব পেজটাকে ডিজাইন করা হয় এবং এটাই হচ্ছে ওয়েব ডিজাইন। সো আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে জানলাম। এখন HTML CSS কি? একটা বাড়িকে যখন আপনি, একটা রুমকে যখন আপনি ডিজাইন করেন, তখন আপনার দেয়ালের জন্য রং প্রয়োজন হয়, ঘরের ভেতরে আসবাবপত্র প্রয়োজন হয়, হয়তো ছবি প্রয়োজন হয়। ঠিক একইভাবে আপনার একটা ওয়েব পেজ ডিজাইন করতেও কিছু কোডের প্রয়োজন হয় এবং এই কোডটাই হচ্ছে HTML এবং CSS। সো HTML এবং CSS যদি হয়, তো আমরা কি বলতে পারি? HTML এবং CSS কে কিসের সাথে তুলনা করতে পারি? আপনারা যদি আমাদের ওয়েবসাইট designcraze.com এ যান, আপনারা এখানে কিছু ব্লগ পাবেন HTML CSS সম্পর্কে, যেগুলো HTML এবং CSS এর প্রাথমিক ধারণা দিয়ে থাকে। 4টা পার্টে লেখা আছে, এখান থেকে পড়লে আপনি কিছুটা ধারণা পাবেন যে আসলে HTML এবং CSS কি। এছাড়াও আমরা যদি একটু আলোচনা করি, তো বলতে হয় যে একটা যে কোনো কিছুর স্ট্রাকচার, যে কোনো একটা ওয়েব পেজের স্ট্রাকচারটাকে বলা হয় HTML। অর্থাৎ আমি যদি আপনার সেই বাড়ির সাথেই তুলনা করি, আবার একটা বাড়ির দেয়াল এবং রড সিমেন্ট, যেটা রড সিমেন্ট দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়, এটাকে আমরা HTML বলি। এরপরে যদি আমরা দেখি যে একটা বাড়ির অথবা একটা ফ্ল্যাটের অথবা একটা রুমের
কি করা হয়, রং করা হয়। এরপরে আসবাবপত্রগুলো রং করা হয়, এটা এই রুমটা কত বড় হবে, ছোট হবে, এই যে বিভিন্ন ধরনের মাপ এবং স্টাইলিং, এটাকে বলা হয় ওয়েব পেজের ভাষায় সিএসএস। অর্থাৎ আপনার ওয়েবসাইটের কোথায় কোন সেকশনটা হবে, একটা ওয়েব পেজের কোথায় কোন সেকশনটা হবে, এটা হচ্ছে যে এইচটিএমএল, অর্থাৎ আপনার ওয়েব পেজের স্ট্রাকচারটা। এবার এটাকে আপনি রং করতে পারেন, এটাকে আপনি বিভিন্ন সাইজে রাখতে পারেন। এই যে সাইজিং, কালারিং, এরপরে ইমেজ সেটিং এবং আরও অনেক কিছু আছে, ফন্ট সাইজ সেটিং, এরকম যে জিনিসগুলো, এইটা সম্পূর্ণ সিএসএস এর অন্তর্ভুক্ত। তো এটা আমরা ভিতরে গেলে আরও অনেক কিছু জানতে পারবো। এটা হচ্ছে একেবারে প্রাথমিক একটা ধারণা, এটা নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আমরা ভবিষ্যতে এই সম্পর্কে আরও জানতে পারবো। সো আমরা প্রথমেই শিখবো এইচটিএমএল এবং সিএসএস কনসেপ্ট পাওয়ার পর আমরা প্রথমেই দেখব যে এইচটিএমএল কি। আমরা যদি ড্রিমওয়েভার ওপেন করি, এর আগে আপনারা দেখেছেন ড্রিমওয়েভারে ফাইলে গিয়ে নিউ এ ক্লিক করে ব্ল্যাঙ্ক পেজ এইচটিএমএল নান এবং এখানে ডক টাইপ HTML5 ক্রিয়েট করলাম। আমরা যখনই ক্রিয়েট করব আমরা একটা ডকুমেন্ট পাই। আমরা এই ফাইলটাকে প্রথমে সেভ করে নিব, এতে আমাদেরই সুবিধা হবে। সেভ করে নিলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এই ফাইলটাকে আমরা কি নাম দেব? এই ফাইলটা আমাদের মেইন যে একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকতে পারে, কিন্তু মেইন যে পেজটা হয় সেই পেজটার নাম নর্মালি হয় হোম অথবা ইন্ডেক্স, তবে সচরাচর ব্যবহার করা হয়ে থাকে ইন্ডেক্স। আমরা index.html নাম দিয়ে সেভ করব। আমাদের পেজটা সেভ হয়ে গেল। এবারে দেখুন এখানে কিছু কোড যখনই আমরা পেজটা ক্রিয়েট করেছি বাই ডিফল্ট ক্রিয়েট হয়েছে। এই কোডটা আমাদের মনে রাখার দরকার নেই, তারপরও আমরা আলোচনার সাপেক্ষে এবং জানার জন্য আমরা এই কোডটুকু নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমেই জানি যে এইচটিএমএল ট্যাগ কি। ট্যাগ বলতে বোঝায়, আমরা যদি স্বাভাবিকভাবে ট্যাগ বলি, তো ট্যাগ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ কোনো কিছুর পরিচয় বহন করে, তাই তো? আমরা যেমন একটা শার্টের ট্যাগ, সেই শার্টের ট্যাগটা কিন্তু ওই শার্টটার সম্পূর্ণ পরিচয় বহন করে, অর্থাৎ ওই শার্টটা কোন টাইপের হবে, কেমন হবে, এই পরিচয়টা বহন করে। ঠিক একইভাবে এইচটিএমএল এ ট্যাগ যখন ইউজ করা হয় তখন ওই ট্যাগের আন্ডারে, ট্যাগের ভেতরে যা কিছু থাকে সেটার পরিচয় বহন করে ওই ট্যাগটা। আমাদের এইচটিএমএল এর ট্যাগ লেখার নিয়ম, আমরা এই লেখাটুকু আপাতত মুছে দিই। এইচটিএমএল এর ট্যাগ লেখার নিয়ম লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ভিতরে। যেমন আমরা নর্মালি একটা জিনিস চিন্তা করি, আমাদের এইচটিএমএল ট্যাগ আছে HTML, সো আমরা লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ভিতরে রাখলাম। এরপরে এর ভিতরে যা কিছুই লেখা হোক না কেন, এই ট্যাগটাকে আবার শেষ করব আমরা লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ভিতরে। দেখুন আমরা প্রথমে HTML লিখেছি, HTML এর শুরু, ট্যাগের শুরু এবং HTML ট্যাগের শেষ। শুধু তফাৎটা হচ্ছে ট্যাগের যেখানে শেষ হয়েছে সেখানে আমরা একটা স্ল্যাশ ইউজ করেছি, অর্থাৎ এই স্ল্যাশ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা এন্ডিং ট্যাগ। সো আমাদের ট্যাগ লেখার সিস্টেমটা আমরা কি বললাম, যে লেস দ্যান ট্যাগ নেম স্ল্যাশ গ্রেটার দ্যান, এরপরে এর ভিতরে আমরা কন্টেন্ট লিখব, এরপরে আমরা শেষ করব লেস দ্যান স্ল্যাশ ট্যাগ নেম এবং গ্রেটার দ্যান। এভাবেই আমরা ট্যাগগুলো লিখে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্টের আগে এবং পরে ট্যাগের শুরু এবং শেষ অংশ থাকে। শুরু অংশ এবং শেষ অংশ একই, কিন্তু আমরা কি করে বুঝবো যে শুরু এবং শেষ আলাদা? সেটা আমরা বুঝবো যেখানে আমরা স্ল্যাশ দেখব, সেটাকে মনে করব যে সেটা ট্যাগের শেষ, এবং যেখানে স্ল্যাশ নেই সেটা ট্যাগের শুরু। সো আমরা যেহেতু ট্যাগ চিনে ফেলেছি, এখন দেখুন আমাদের ডিফল্ট কোড, আমাদের এই যে ডিফল্ট কোডটা আছে প্রত্যেকটাই দেখুন লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ভেতরে আছে। এখন
লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ভেতরে আছে দেখুন ডক টাইপ এইচটিএমএল, এটা লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ভিতরে আছে। এইচটিএমএল লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ভিতরে আছে। এইচটিএমএল এর শুরু এখানে, শেষ এখানে। তার ভেতরে হেড আছে, হেডের ভিতরে মেটা আছে, টাইটেল আছে, বডি আছে। এখন আমাদের একটা বিষয় উল্লেখযোগ্য যে আমরা যদি একটু হেডটা মুছে ফেলি, শুধু বডিটা রাখি, তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের ট্যাগগুলো কেমন হবে। যখন একটা ট্যাগ শুরু হলো এবং একটা ট্যাগ শেষ হলো, এর ভিতরে যদি আমরা আরও একটা ট্যাগ লিখি, তখন ভেতরে যে ট্যাগ শুরু হলো সেই ট্যাগ ভেতরেই শেষ হতে হবে। আমরা এমনটা করতে পারবো না যে এই বডিটা এখান থেকে এসে এইচটিএমএল এর বাইরে শেষ হবে, এটা কখনো সম্ভব না, তাহলে কোড সম্পূর্ণভাবে ভুল হবে। অর্থাৎ এইচটিএমএল আমার যদি বাইরে শুরু হয় অবশ্যই বাইরে শেষ হবে। এখানে দেখুন আমাদের ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে এইচটিএমএল বাইরে ছিল এবং এইচটিএমএল আবার বডির ভেতরে শেষ হয়েছে, কিন্তু এটা সম্ভব না। আমাদের যেটা করতে হবে, এইচটিএমএল যে কোনো ট্যাগ যদি বাইরে শুরু হয় তো বাইরেই শেষ হবে, এবং যে ট্যাগ ভেতরে শুরু হবে সেই ট্যাগ ভেতরেই শেষ হবে। সো আমাদের ডিফল্ট কোড হচ্ছে, আমাদের যেটা সর্বনিম্ন কোড, অর্থাৎ একটা এইচটিএমএল ফাইল চালাতে গেলে কিছু কোড, সব কিছু মিনিমাম কোড দরকার হয়, সেই কোডটুকু হচ্ছে এইটুকু। এখন দেখুন, যেমন এইচটিএমএল এর ভিতরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ থাকে। হেড ট্যাগের ভিতরে মেটা এবং টাইটেল ট্যাগ থাকে। এই যে ট্যাগগুলো দেখলেন, এটা হচ্ছে যে মিনিমাম ট্যাগ, যেটা একটা এইচটিএমএল ফাইলকে রিপ্রেজেন্ট করে। সো উপরে দেখুন ডক টাইপ এইচটিএমএল, এই ট্যাগটার কিন্তু কোনো শেষ নেই। আমরা দেখতে পাচ্ছি যে এই ট্যাগের কোনো শেষ নেই। এইচটিএমএল এ কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো আসলে শুধুমাত্র একটা অংশেই শেষ এবং শুরু হয়ে থাকে, অর্থাৎ সিঙ্গেল ট্যাগ এবং সিঙ্গেল এন্ডেড ট্যাগ, এবং যেগুলো শুরু এবং শেষ আছে সেগুলো ডবল এন্ডেড ট্যাগ বলা হয়ে থাকে। তো এই যে সিঙ্গেল এন্ডেড ট্যাগ, এই সিঙ্গেল এন্ডেড ট্যাগটা শুরু আছে, কোনো শেষ নেই, এটা একবার এক জায়গায় এক ব্যবহার হয়ে থাকে। সো আমরা আমাদের স্বাভাবিকভাবে যে নর্মাল এইচটিএমএল স্ট্রাকচার সেটা আমরা বুঝে পেলাম। এবারে আমরা একটু ট্যাগগুলোর সাথে পরিচিত হই। আমাদের দেখুন আজকে যে জিনিসটা আছে, ডক টাইপ এইচটিএমএল, বডি, হেড, মেটা, টাইটেল। সো আমরা যদি এই কোডটুকু নাও পেতাম, আমরা ইচ্ছা করলে লিখে ফেলতে পারতাম। সেটা হচ্ছে প্রথমেই থাকবে ডক টাইপ এইচটিএমএল, এরপরে আমরা যে ট্যাগ লিখব সেই ট্যাগের নাম হচ্ছে এইচটিএমএল। আমাদের একটা প্র্যাকটিস করা ভালো, যদি স্টার্টিং অ্যান্ড এন্ডিং ট্যাগ থাকে তো স্টার্টিং ট্যাগ শুরু করে এটাকে শেষ করে দেব। দেখুন এইচটিএমএল শেষ হলো, এরপরে এর মাঝে এই এইচটিএমএল স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝে এন্টার দিয়ে এর ভিতরে আমরা লিখব হেড। আমাদের যেভাবে থাকে আমরা সেটাই বলছি, হেড ট্যাগ থাকবে, হেড ট্যাগের ভিতরে মেটা ট্যাগ থাকবে, মেটা ট্যাগের ভেতরে ক্যারেক্টার সেট থাকবে। এটা আমাদের আসলে মুখস্থ করার কিছু নেই, এটা বাই ডিফল্টই থাকবে। সো এটা আমাদের এত না জানলেও চলবে। যখনই আমরা এটা যে কোনো জায়গা থেকে আপনি যদি কপিও করে নিয়ে আসেন কোনো ব্যাপার না, কারণ এই কোডটুকু প্রত্যেকটা এইচটিএমএল পেজের জন্য বাই ডিফল্ট হয়ে থাকে। আমরা টাইটেল, এইখানে পেজের টাইটেল হবে, এবং হেডের বাইরে কিন্তু এইচটিএমএল এর ভিতরে হেড শেষ হওয়ার পরপরই আমরা আর একটা ট্যাগ যেটা শুরু করব সেটার নাম হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের শুরু, বডি ট্যাগের শেষ, এবং এই বডি ট্যাগের ভিতরে আমাদের অ্যাকচুয়াল এইচটিএমএল কন্টেন্টগুলো যাবে। সো এখন
এইচটিএমএল এর আমরা যত ট্যাগই লিখব সবই এই বডি ট্যাগের ভিতরে লিখব। সো আমরা এবার দেখি যে আমরা কি কি ট্যাগ শিখতে পারি। যেমন H1 থেকে H6, অর্থাৎ H1 থেকে H6 এর অর্থ কি? H অর্থ হচ্ছে হেডিং, অর্থাৎ আমরা বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন ধরনের হেডিং দেখে থাকি। তো এই যে আমরা বিভিন্ন ধরনের হেডিং দেখে থাকি, এই হেডিংগুলোকে বলা হয় হেডিং ট্যাগ, যেটা এইচটিএমএল এ H1 সব থেকে বড় এবং পরে H2 একটু ছোট, H3 আর একটু ছোট, এভাবে করে H6 পর্যন্ত আছে। তো আমরা ট্যাগটা কিভাবে লিখব? আমরা ট্যাগটা শুরু করলাম H1, আমরা ট্যাগটা শেষ করে দিলাম এবং এর মাঝে আমরা লিখলাম ওয়েলকাম টু ডিজাইন ক্রেজ। সো আমরা H1 ট্যাগের ভিতরে কি লিখলাম? ওয়েলকাম টু ডিজাইন ক্রেজ। এটাকে সেভ করলাম, ফাইলে যে সেভ দিতে পারি অথবা কন্ট্রোল-S চাপ দিতে পারি। এবং এটাকে রান করতে গেলে আমরা এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে, যেমন আমার ফায়ারফক্স ব্রাউজার আছে, আমি প্রিভিউ ইন ফায়ারফক্স দিলাম। ফায়ারফক্সে দিলে এই যে দেখুন ওয়েলকাম টু ডিজাইন ক্রেজ, এটা হচ্ছে H1 ট্যাগ। আমরা যদি এই লেখাটাই কপি করে H2 ট্যাগ করি, এরপরে আমরা সিরিয়ালি ট্যাগগুলো বসায় যাই। H3 ট্যাগ, H4 ট্যাগ, আমাদের 6টা ট্যাগ আছে, H5 ট্যাগ এবং H6 ট্যাগ। এই যে আমাদের 6টা ট্যাগ। এবারে আমরা এই পেজটা, আমরা ব্রাউজারে পেজটা রিফ্রেশ করলে দেখতে পাই যে H1 সব থেকে বড়, এরপরে H2, H3, H4, H5 এবং H6। সো আমরা H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ দেখতে পেলাম। আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা যে ট্যাগ ইউজ করতে চাই সেই ট্যাগ ইউজ করতে পারি। আমি আরও একবার বলি, আমাদের ট্যাগের শুরু এবং শেষ থাকবে এবং তার ভেতরে কন্টেন্ট থাকবে, অর্থাৎ এই যে কন্টেন্টটুকু আছে, ভিতরে যা কিছু আছে এর পরিচয় বহন করে এই ট্যাগ। এই কন্টেন্টের, এই যে ভেতরে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের ট্যাগ হলো এই H1 অথবা এই H2। ঠিক একইভাবে এই যে ভেতরে যে কন্টেন্ট আছে এর ট্যাগ হচ্ছে HTML, হেড এবং বডির ট্যাগ হচ্ছে HTML, আবার মেটা এবং টাইটেলের ট্যাগ হচ্ছে হেড। এই জন্য ভেতরে যে কন্টেন্ট থাকবে তার ট্যাগ হচ্ছে কন্টেন্টের ঠিক বাইরে যে ট্যাগ অবস্থিত সেটা। সো এরপরে আমরা দেখি আমাদের পি ট্যাগ। পি ট্যাগ অর্থ হচ্ছে প্যারাগ্রাফ। আমরা যে প্যারাগ্রাফ লিখি, বিভিন্ন প্যারাগ্রাফ লেখার জন্য যে ট্যাগ ব্যবহৃত হয় সেটা হচ্ছে পি ট্যাগ। যেমন আমরা এই লেখাটুকু লিখলাম, এটা একটু বারবার পেস্ট করি তাহলে বোঝা যাবে। এবারে আমরা দেখি এই যে আমাদের একটা প্যারাগ্রাফ হয়েছে, অর্থাৎ টোটাল লেখাটা একই সাথে বসে গেল। আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগটা আরেকটা বাড়াই, অর্থাৎ এই যে ট্যাগটা আছে এই ট্যাগটাকে আমি আরও একবার বাড়ালাম, অর্থাৎ দুবার দিলাম। দুবার দিলে কি হবে? আমার দুটো প্যারাগ্রাফ হলো, অর্থাৎ একটা প্যারা থেকে আরেকটা প্যারা কিন্তু একটু ফাঁকা থাকলো। কেন? এটা শুধুমাত্র এই ট্যাগের বৈশিষ্ট্যই এরকম, প্যারাগ্রাফ ট্যাগের বৈশিষ্ট্যের কারণে এরকম হয়েছে। অথচ আপনি যদি প্যারাগ্রাফ ট্যাগ না দিয়ে এই HTML পেজে এন্টার দিয়ে নিচে নামাতেন, তো এখানে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা থেকে এটা একটা প্যারা একটু নিচে আছে, কিন্তু আসলে সেটা না, সেটা আমার ব্রাউজারে কখনোই কাউন্ট করতো না। দেখেন নিচের প্যারাটা একই সাথে হয়েছে, আপনি এন্টার দিয়ে নিচে নামানোর পরও পুরো প্যারাটা একসাথে হয়েছে। অর্থাৎ HTML পেজ আপনি এন্টার দিয়ে নামালেন অথবা স্পেস দিয়ে অনেক দূর সরালেন, এটা সে কাউন্ট করে না কখনোই। HTML পেজ অলওয়েজ কাউন্ট করে
কোথায় কোন ট্যাগটা লেখা হয়েছে সেই ট্যাগ অনুযায়ী এইচটিএমএল আচরণ করে। সো আমাদের যদি কোনো কিছুকে প্যারা বাই প্যারা আলাদা করতে হয় তখন অবশ্যই সেটাকে পি ট্যাগের ভিতরে রাখতে হবে। অন্যথায় আমরা যদি যতই এন্টার দিই অথবা বিভিন্নভাবে স্পেস দিয়ে, একটা না অনেকগুলো স্পেস দিয়ে একটু দূরে সরাতে চাই, সেটা সম্ভব হবে না। তো আমরা পি ট্যাগটা দেখলাম। এরপরে দেখুন বিআর অর্থাৎ ব্রেক। অর্থাৎ আমরা যদি একটা পি ট্যাগের ভিতরে, আমাদের এখানে একটা পি ট্যাগ আছে, এখন পি ট্যাগের ভিতরে ঠিক এই ইপসামের পরে আমি একটা ব্রেক চাচ্ছি, অর্থাৎ একটা লাইন ভেঙে নিচে নিতে যাচ্ছি পি ট্যাগের ভেতরে। সো আমরা সেখানে কি করব, বিআর ট্যাগটা লিখব। যখনই বিআর ট্যাগটা লিখলাম আপনি দেখেন এই সেকেন্ড প্যারাটা ঠিক এখান থেকে ভেঙে যাবে। কেন ভাঙলো? বিআর অর্থ হচ্ছে ব্রেক, অর্থাৎ ব্রাউজার যখনই এই কোডটা রিড করে তখন এই প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে, এই ট্যাগের ভেতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের ভেতর যখনই বিআর পেল তখন ও বুঝলো যে এখানে ব্রেক হয়ে ভেঙে নিচে যেতে হবে। অর্থাৎ আমাদের এন্টারের কাজ করে। আমাদের কিবোর্ড, আমাদের এমএস ওয়ার্ড ফাইলে যেমন এন্টার দিয়ে আমরা নিচে নামাই, ঠিক সেই একইভাবে এখানে এন্টারের কাজ করে বিআর ট্যাগ। এখন বিআর ট্যাগটার কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে শেষ নেই, অর্থাৎ এটা সিঙ্গেল এন্ডেড ট্যাগ। আসলে বিআর ট্যাগ সিঙ্গেল এন্ডেড কেন? কারণ আপনি যখনই একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করবেন তখনই তার ভেতরে কন্টেন্ট লাগবে, কিন্তু বিআর কি করে? বিআর জাস্ট একটা লাইন থেকে আরেকটা লাইনকে নিচে নামিয়ে নিয়ে আসে, অর্থাৎ এর কন্টেন্টের কোনো প্রয়োজন নেই। যেসব ট্যাগের স্বাভাবিকভাবে কন্টেন্টের প্রয়োজন হয় না সেই সব ট্যাগই সিঙ্গেল এন্ডেড ট্যাগ হয়ে থাকে সাধারণত। সো আমরা বিআরটা দেখে ফেললাম। এরপরে আমরা একটু দেখি এইচআর। এইচআর অর্থ হচ্ছে হরিজেন্টাল লাইন। আমরা যদি এখানে এইচআর ট্যাগটা লিখি, এইচআর ট্যাগটা যদি লিখি, আমরা ব্রাউজার রিফ্রেশ করলে দেখতে পাচ্ছি যে একটা লম্বা হরিজন্টাল লাইন হয়েছে, অর্থাৎ আড়াআড়ি লাইন হয়েছে। এটাকে বলা হয় হরিজন্টাল লাইন। এই লাইনটা হয়েছে এইচআর ট্যাগের কারণে। সো বিআর, এইচআর এগুলো অনেকটাই সোজা। এরপরে আমরা দেখি ইএম অর আই। ইএম অর আই, ইএম হচ্ছে এমফাসাইজ অ্যান্ড আই অর্থ হচ্ছে ইটালিক, অর্থাৎ দুটো একই কথা। এখানে আপনার যে কোনো টেক্সটকে একটু বাঁকা করে লেখার জন্য, যেমন আমরা লরেম ইপসাম লিখলাম, এই টেক্সটটাকে বাঁকা করে লেখার জন্য ইএম বা আই ইউজ হয়, লরেম ইপসাম। এই লেখাটুকু, এই যে আমরা লরেম ইপসাম লিখলাম, এই লেখাটা দেখুন একটু খেয়াল করলে স্ট্রেট আছে, কিন্তু আমরা যদি এই লেখাটাকে বাঁকা করতে চাই আমরা ইএম ট্যাগের ভিতরে রাখবো। যখনই ইএম ট্যাগের ভিতরে রাখলাম তখন কি হলো দেখুন, লেখাটা বাঁকা হয়ে গেল। এই ইএম ট্যাগের ভিতরে না রেখে আমরা যদি পুরো লেখাটা আই এর ভিতরে রাখতাম তাহলেও আমাদের একই রেজাল্ট আসতো। বাঁকা হয়ে আছে দেখেন, অর্থাৎ ইএম অথবা আই যেটাই ইউজ করেন না কেন লেখাটাকে হালকা বাঁকা করে দেয়। তবে বর্তমান কোডিংয়ের সময় আই ইউজ না করে ইএম ইউজ করাই ভালো। এরপরে আছে দেখুন স্ট্রং অর বি, অর্থাৎ বোল্ড, লেখাটাকে মোটা করে দেয়। আমি যদি এটাকে বি আই ট্যাগ বদলে বি ট্যাগ দিই, দেখুন আমরা যদি বি ট্যাগ দিই তো কি হবে, আমাদের লেখা পরের অংশটুকু দেখুন বোল্ড হয়ে গেল। এরপরে সো আমরা বুঝতে পারছি যে বি ট্যাগ দিলে লেখা বোল্ড হয়ে যায়, কিন্তু বি ট্যাগ না দিয়ে আমরা যদি স্ট্রং দিই তাহলে কি হবে? স্ট্রং অর্থ হচ্ছে শক্তিশালী, আসলে সেই একই কথা, শক্তিশালী অর্থই হচ্ছে ফন্টটা মোটা হয়ে যাবে। এরপরে আরও ট্যাগ আছে যেমন এনবিএসপি, এটাও আসলে অনেকটা এন্টার অথবা প্যারার মতো কাজ করে। যখন আপনি এনবিএসপি দিবেন, সরি
এন্টার মতো না, অ্যান্ড এনবিএসপিটা কাজ করে স্পেসের মতো। অর্থাৎ আপনি যখন এখানে একের অধিক স্পেস ইউজ করতে চাবেন, একটা স্পেস আছে, দেখেন এখানে একটা স্পেসই আছে, আমি যদি এখানে স্পেস দিয়ে অনেকখানি নিয়ে যাই তারপরেও কিন্তু দেখেন স্পেস একটাই আছে। অর্থাৎ এইচটিএমএল অলওয়েজ পরপর সর্বোচ্চ একটা স্পেস কাউন্ট করে, একটার অধিক স্পেস কাউন্ট করে না। কিন্তু আপনি যদি একটা স্পেসের অধিক স্পেস দিতে চান তো সেই ক্ষেত্রে অ্যান্ড এনবিএসপি সেমিকোলনটা বারবার পেস্ট করতে হবে। যখনই আপনি দিবেন তখনই ওই অ্যান্ড এনবিএসপি সেমিকোলন এই কোডটাকে ও স্পেস হিসেবে কাউন্ট করে স্পেসটা বাড়িয়ে নেবে। সো আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। অ্যান্ড এনবিএসপি বুঝলাম, এবারে দেখুন ইউ অর্থাৎ আন্ডারলাইন। ইউ অর্থটা হচ্ছে আন্ডারলাইন। আমরা যদি এই লেখাটাকে আন্ডারলাইন করতে চাই তো এখানে কি করব, আমরা ট্যাগটা ইউ করে দেব। দেখুন স্বাভাবিকভাবে পরের অংশটা আমার আন্ডারলাইন হয়েছে। এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা যদি একই লেখাকে আন্ডারলাইন, স্ট্রং এবং ইটালিক করতে চাই তো সেই ক্ষেত্রে কি করব, আমরা একটা কাজ করলাম, আমরা এখানে আরেকটা এইচআর দিলাম। সো এইচআর দেওয়ার ফলে আমরা মনে আছে এইচআর দিলে হরিজন্টাল লাইন হয়, আরেকটা হরিজন্টাল লাইন হলো। এবারে আমরা কি করব, হরিজন্টাল লাইনের পরে আমরা কন্টেন্ট লিখলাম। এবার এটাকে প্রথমে আমরা স্ট্রং করি। স্ট্রং করলে স্ট্রংটা শেষ করতে হবে কন্টেন্টের বাইরে, স্ট্রং। সো আমার অবশ্যই এটা বোল্ড হয়েছে, নিচের লেখাটা মোটা হয়েছে, স্ট্রং হয়েছে। এটাকে যদি ইটালিক করতে চাই, সো ইটালিক করতে গেলে ইএম অথবা আই, আমরা ইএম ইউজ করব আগেই বলেছি। সো ইএমটা স্ট্রং এর বাইরে ইউজ করব নাকি ভিতরে ইউজ করব, এইটা নিয়ে আমরা অনেক সময় কনফিউশনের ভিতরে পড়ে যাই। সো এখানে আমাদের যেটা করতে হবে, আমরা ভেতরে বাইরে স্ট্রং এর ভেতরেও ইউজ করতে পারি, বাইরেও ইউজ করতে পারি। তবে যেটা খেয়াল রাখতে হবে, আমরা যদি স্ট্রং এর বাইরে শুরু করি অবশ্যই স্ট্রং এর বাইরে শেষ করতে হবে, যদি স্ট্রং এর ভেতরে শুরু করি স্ট্রং এর ভেতরে শেষ করতে হবে। সো আমরা প্রথমে স্ট্রং এর বাইরে শুরু করি, ইএম ট্যাগটা লিখি, অবশ্যই শেষ স্ট্রং এর বাইরে করতে হবে, এটা কোনোভাবেই ভিতরে করা যাবে না। যখন এটা করলাম আমরা একটু দেখি, এটা বোল্ড থাকলো এবং সাথে ইটালিকও হয়ে গেল। এবারে যদি আমরা এটাকে আন্ডারলাইন করতে চাই, এবার আন্ডারলাইনটা আমরা ভেতরে ইউজ করি। একইভাবে আন্ডারলাইনটা আমরা বাইরেও ইউজ করতে পারতাম, কিন্তু ভেতরে যেহেতু ইউজ করেছি আমাদের শেষটাও ভেতরেই হবে। সো দেখা যাচ্ছে আমাদের তিনটা ইফেক্টই হয়েছে, স্ট্রং হয়েছে, এমফাসাইজ হয়েছে এবং আন্ডারলাইন হয়েছে। সো আমরা এখানে এই যে ট্যাগগুলো আমরা আমাদের এখানে লেখা আছে সেই ট্যাগগুলো আমরা শিখলাম। এরপরে হচ্ছে সাব। আমরা সুপটা একটু উপরে নিয়ে আসি। আমরা যারা এমএস ওয়ার্ড জানি তারা সাব এবং সুপের সাথে সবাই পরিচিত। সাব অর্থ আপনার যে টেক্সটটাকে সাব দিবেন সেই টেক্সটটা একটু নিচে ছোট আকারে হবে। যেমন আমরা যদি লরেম ইপসাম কথাটা রাখি, সো এই লরেম শব্দটাকে আমরা একটু নিচে নামাতে চাই এবং ছোট করে দেখাতে চাই। সো সেই ক্ষেত্রে কি করতে হবে, সাব ট্যাগটা শুরু এবং লরেম, শুধুমাত্র লরেম টেক্সটটাই এই সাবের অন্তর্ভুক্ত থাকবে। সো লরেমের আগে এবং পরে সাব দিলাম। এখন দেখুন টেক্সটটা কোথায় গিয়েছে, লরেম টেক্সটটা ছোট হয়ে এই টোটাল লাইনটার একটু নিচে, ইপসামের ঠিক পরে ছোট হয়ে নিচে নেমে এসেছে একটু। সুপ, সুপ অর্থ হচ্ছে সুপার। সো যখনই আমি সুপার ইউজ করব তখন ও ছোট হয়ে উপরে উঠে যাবে। এমএস ওয়ার্ড যারা করেছি তারা আমরা এই ইফেক্টটা অনেকেই জানি, আর যারা করিনি তারা বুঝে নেন যে এটা হচ্ছে সাব এবং এটা হচ্ছে সুপার। অর্থাৎ সাব হচ্ছে নিচে নেমে আসে এবং সুপার হচ্ছে অনেকটা স্কোয়ার কিউব আমরা লেখাপড়া যেটা করেছি সেটা যেমন উপরে থাকে ঠিক সেরকম উপরে চলে যায়। এটা হচ্ছে সাব এবং
সুপের কাজ। এরপরে আমরা আরো অনেক কিছু দেখতে পারি, যেমন আমরা ডেল অর এসটা দেখে ফেলি। আমরা কোনো একটা টেক্সটকে, আমাদের যেটা করতে হবে, আমরা আসলে প্র্যাকটিসটা এইভাবে করব যে আমরা প্রত্যেকটা ট্যাগ দিয়ে দেখব যে কি হয়। আমরা হয়তো প্রথম দিকে অনেকেই বুঝতে পারবো না যে আসলে কোন ট্যাগে কি হয়, এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে এবং দিতে হবে। যেমন ডেল দিলে যেটা হবে, আমরা ডেলটা দেই, যেমন এপসাম। ডেল যখনই আমরা দেব তখন একটা লাইন এই ইপসাম কথার মাঝখান থেকে চলে যাবে, অর্থাৎ এই ইপসাম লেখাটা কেটে দিয়েছি এরকম মনে হবে। এখন ইপসাম লরেম ইপসাম, এই কথাটা, সরি এখানে এন্ডিং হয়নি যে কারণে এই এররটা হয়েছে। এবার দেখুন ইপসামটা শুরু এবং শেষ ডেলের মধ্যে, এই জন্য মনে হচ্ছে যে লেখাটার মাঝখান থেকে একটা কাটা দেওয়া হয়েছে, অর্থাৎ ডিলিট করা হয়েছে, এরকম একটা ব্যাপার। ডেলের বদলে যদি এস দিই, এস অর্থ হচ্ছে স্ট্রাইক থ্রুতেও একই কাজ হয়, তবে স্ট্রাইক থ্রুটা এখন ইউজ করা হয় না বললেই চলে। সো ডেল আমরা শিখে ফেললাম। এরপরে আজকে আমরা শিখব, আরো যেগুলো শিখবো সেগুলো হচ্ছে ব্লক কোড, স্মল, প্রি, কোড এবং মার্ক। সো এবারে আমরা যেগুলো দেখব, ব্লক কোড, স্মল, প্রি, কোড, মার্ক। কোড দিলে কি হয়, আমরা যখন একটা টেক্সটকে কোড ট্যাগের আওতাভুক্ত করব, যেমন এই যে লরেম ইপসাম, এইটাকে আমরা কোড এর আওতাভুক্ত করলাম। কোডের আওতাভুক্ত করলে যেটা হয় সেটা হলো এই যে কন্টেন্টটুকু, এই কন্টেন্টটুকু অনেকটা কোড ফন্টের মতো হয়ে যাবে। যেমন আমরা এখানে দেখি লরেম ইপসাম, এই যে লরেম ইপসাম কথাটুকু, এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় যে কোডগুলো এই ধরনের ফন্টে থেকে থাকে। এই জন্য যখনই আমরা কোড ট্যাগটা ইউজ করি তখন ফন্টটা চেঞ্জ হয়ে এই ধরনের হয়ে যায়। যেমন ধরুন বিভিন্ন ধরনের প্রোগ্রামে, যেমন যারা টার্বোসি অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং সফটওয়্যারের সাথে জড়িত, তারা দেখবেন যে কোডগুলো সাধারণত এই ধরনের চিকন একটা লম্বা টেক্সটে লেখা। যেমন আপনি ড্রিমওভারে দেখলেও দেখেন টেক্সটগুলো একটু ডিফারেন্ট, এখানে একটু চিকন ফন্টে লেখা। সো এইটা অ্যাকচুয়ালি কোডের কারণে এই ধরনের ফন্ট ইউজ করা হয়। সো ঠিক একইভাবে যখনই আমি কোড ট্যাগ লিখবো তখন সেই কন্টেন্টটা অথবা সেই টেক্সটটাকে ওই ধরনের ফন্টে রূপান্তরিত করে। সো আমরা কোডটা বুঝে ফেললাম। এরপরে আমরা ব্লক কোড, এই ট্যাগটা দেখব। আমরা ড্রিমওভারে যদি একটু যাই, ব্লক কোড, আমরা ব্লক কোডের ভিতরে একটা নির্দিষ্ট লেখা দেই। ব্লক কোডের ভিতরে আমরা নির্দিষ্ট লেখা দিই। নির্দিষ্ট লেখা দিলে যেটা হবে, এই ব্লক কোডটা একটু সাইডে সরিয়ে নিয়ে আসবে। দেখুন অন্য লাইন থেকে একটু সাইডে সরিয়ে নিয়ে আসছে, অর্থাৎ এইটা দিয়ে এটা যখন একটু সাইডে সরিয়ে নিয়ে আসলো, অর্থাৎ এটা এরকম একটা ব্যাপার যে এটা কারো একটা কোটেড স্পিচ, কারো একটা কোটেড টেক্সট, সেটা এখানে ইউজ করা হয়েছে। সো সেই কোটেশনটাকে, সেই কোটেশন করা সেন্টেন্সটাকে আমরা দেখানোর জন্য ব্লক কোটের ভিতরে রাখলে মনে হবে যে এই কথাটা কেউ বলেছে, সেই উক্তিটা আমরা তুলে ধরলাম। অর্থাৎ ব্লক কোডটা উক্তির জন্য, বিভিন্ন ধরনের উক্তি দেখানোর জন্য ইউজ হয়। সো আমরা কোড দেখলাম, ব্লক কোড দেখলাম। স্মল দিলে কি হয়, আমরা যে কোনো একটা শব্দকে স্মল ট্যাগের আওতাভুক্ত করি। আমরা যখনই এই টেক্সটটাকে স্মল করলাম, স্মল নাম থেকেই বোঝা যাচ্ছে যে ছোট হয়ে যাবে, তাই তো? স্মল নাম থেকেই বোঝা যাচ্ছে যে টেক্সটটা ছোট হয়ে যাবে, অপেক্ষাকৃত ছোট হয়ে যাবে। সো আমরা দেখি এই যে ইপসাম লরেম, টেক্সটটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। সাব এবং সুপ, এই দুইটা, অর্থাৎ সাব এবং সুপার,
এই দুটোই কিন্তু টেক্সটকে ছোট করে ফেলেছিল, কিন্তু তারা কি করেছিল, টেক্সট ছোটোর সাথে সাথে তাদের পজিশনও চেঞ্জ করে ফেলেছিল, একটা একটু নিচে একটা একটু উপরে, কিন্তু এখানে কিন্তু কোনো পজিশন চেঞ্জ হয়নি, জাস্ট ফন্টের সাইজটা তুলনামূলকভাবে ছোট হয়েছে। এরপরে দেখুন, আমরা আগে একটু মার্কটা দেখে নিই, তার সবার শেষে দেখব প্রি। মার্ক ট্যাগটা কি করে, মার্ক ট্যাগটা যে কোনো লেখার কালারটা মার্কিং করে রাখে, অর্থাৎ অনেকটা হলুদ, বাই ডিফল্ট হলুদ রঙে মার্কিং করে রাখে। দেখুন এখানে লরেম লেখাটা হলুদ করেছে কেন, কারণ আমরা এই লরেম লেখাটায় মার্ক দিয়েছিলাম, মার্ক ট্যাগ ইউজ করেছিলাম বলে এই টেক্সটটা হলুদ হয়ে গিয়েছে। সো আমাদের লাস্ট ওয়ান হচ্ছে প্রি। প্রি ট্যাগটা কি করে, আপনি প্রি ট্যাগের ভিতরে যেভাবে লিখবেন ঠিক সেইভাবেই ও ব্রাউজারে দেখাবে। যেমন আমরা প্রি ট্যাগটা শুরু করলাম, প্রি ট্যাগটা শুরু করে প্রি ট্যাগটা শেষ করলাম, এর ভিতরে আমরা বলেছিলাম যে ব্রাউজার একটার বেশি স্পেস নেয় না, কিন্তু আমরা এখানে দেখেন অনেকগুলো স্পেস দিলাম এবং ব্রাউজারে রিফ্রেশ করলাম, স্পেসগুলো চলে এসছে কেন, কারণ আমরা প্রি ট্যাগের ভিতরে নিয়েছি। প্রি অর্থ প্রি ডিফাইন্ড যে ট্যাগ, অর্থাৎ টোটাল স্টাইলটা প্রি ডিফাইন্ড করে দেয়, যেমন আছে ঠিক তেমন। যেমন আমরা বলেছিলাম যে এন্টার কিন্তু নেয় না, HTML এর ভিতরে এন্টার নেয় না, কিন্তু সেটা যদি প্রি ট্যাগের ভেতরে লেখেন তো এন্টার অবশ্যই নিবে। ঠিক দেখুন, আমরা যা কিছু লিখেছি সব কিছুই নিয়েছে। সো প্রি ট্যাগের ব্যবহারটা বুঝলাম, যে আমাদের স্পেস অথবা এন্টার যেগুলো স্বাভাবিকভাবে নেয় না, সেগুলো যদি নেওয়াতে হয় তো আমরা প্রি ট্যাগের মাধ্যমে ইজিলি এটা করতে পারি। সো এই ছিল আমাদের ট্যাগ। আমরা আরেকবার দেখে নিই, আমাদের ওয়েব ডিজাইন কনসেপ্ট সম্পর্কে আমরা জেনেছি, আমরা HTML CSS কনসেপ্ট সম্পর্কে জেনেছি, আমরা HTML ট্যাগ ইন্ট্রোডাকশন দেখেছি, যে আসলে ট্যাগ কি করে লিখতে হয়, ট্যাগ লেখার উদ্দেশ্য কি, ট্যাগ আসলে কাকে বলে। এরপরে দেখুন আমরা HTML এর বেসিক স্ট্রাকচার যেটা, সেটা করেছি। এখানে একটা জিনিস যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে টাইটেল। টাইটেলটা যদি আমরা ঠিক করি, যেমন এখানে আমি টাইটেল দিয়েছি আনটাইটেলড, এটা যদি আমরা বলি ডিজাইন ক্রেজ, টাইটেল বলতে বোঝায় কোনটা, এই যে ব্রাউজারের যে ট্যাব, এই ট্যাবের ভিতরে যে নামটা, এটা হচ্ছে টাইটেল। সো আমরা ডিজাইন ক্রেজ লিখে দিয়ে আসছি, এখন রিফ্রেশ করলে দেখুন ডিজাইন ক্রেজ লেখাটা দেখা যাচ্ছে। সো এটাই হচ্ছে টাইটেল। আমরা টাইটেল শেষ করেছি। H1 থেকে H6, আবার বলি H1 থেকে H6 এগুলো প্রত্যেকটা হেডিং ট্যাগ। নিউজ পেপারে যেমন হেডিং থাকে ঠিক সেরকম ওয়েবসাইটে বা ওয়েব পেজে যদি কোনো হেডিং দিতে হয় তো তখন H1 থেকে H6 পর্যন্ত ইউজ করা হয়, অর্থাৎ হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। পি ট্যাগটা প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ তৈরি করার জন্য। বিআর ট্যাগ হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইন ভাঙার জন্য, যেহেতু HTML CSS যতই এন্টার দেন অথবা স্পেস দেন লাইন কখনোই ভাঙবে না। HR হরিজন্টাল একটা লাইন ক্রিয়েট করার জন্য। EM or I ইটালিক অর্থাৎ বাঁকানো লেখার জন্য, স্ট্রং মোটা লেখার জন্য। অ্যান্ড NBSP যেহেতু পরপর অনেকগুলো স্পেস নেয় না, সো অ্যান্ড NBSP যতবার লিখবেন ততবার স্পেস নিবে। ইউ আন্ডারলাইনের জন্য। সাব অর্থাৎ লেখাটাকে স্মল এবং নিচে নিয়ে যাবে। সুপার লেখাটাকে স্মল করবে এবং উপরে উঠাবে। ডেল অথবা এস, এখানে ডেল অর্থ ডিলিট, এস অর্থ স্ট্রাইক থ্রু, এটা লেখার মাঝে থেকে একটা দাগ টেনে দিবে। কোড অর্থাৎ কোডিং ফন্টের মতো করে ফন্টটাকে করে ফেলবে। ব্লক কোড কোনো ধরনের উক্তি বোঝানোর জন্য ব্লক কোডটাকে ইউজ করা হয়। স্মল লেখাটাকে ছোট করে ফেলে। মার্ক হলুদ রং, বাই ডিফল্ট হলুদ রঙে মার্কিং করে কোনো একটা টেক্সটকে। প্রি অর্থাৎ প্রিডিফাইন্ড স্টাইলটা ও ফলো করে, অর্থাৎ HTML এ ঠিক যেভাবে লিখবেন সেটা এন্টার দিয়ে লিখলে এন্টার থাকবে অথবা স্পেস দিয়ে লিখলে স্পেস থাকবে।
এখানে আপনাকে এনবিএসপি বা ওই ধরনের কোনো কোড ইউজ করতে হবে না। সো এই ছিল আমাদের প্রথম ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ওয়েবসাইটের নাম www.designcraze.com, এবং আপনারা আমাদেরকে পাবেন ফেসবুকে, পাবেন ডিজাইন ক্রেজ গ্রুপে, অথবা স্কাইপে পাবেন ডিজাইন ক্রেজ গ্রুপে। ধন্যবাদ।